গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশের ১০ম প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার মৃত্যুতে। কিন্তু শুধুমাত্র এই শোক প্রকাশের মধ্য দিয়েই আমাদের কথা শেষ হওয়া উচিত? প্রশ্নটি এই কারণে তুললাম যে এটিএম শামসুল হুদার মৃত্যু আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও আসলে সেটি কি স্বাভাবিক? কারণটি হচ্ছে, আপনারা জানেন, খুব সম্প্রতি দুজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার যেইভাবে হেনস্থা হয়েছেন, একজনের গলায় জুতার মালা পরিয়ে জুতা দিয়ে পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে, আর একজনকেও গ্রেপ্তার করে তাকেও আদালতের মতো জায়গায় তার নাক মুখে থুতু দেওয়া হয়েছে। যিনি আজকে মারা গেলেন সেই এটিএম শামসুল হুদা সম্পর্কেও কোনো রাজনৈতিক দল কিংবা অনেকেই নানাভাবে প্রশ্ন তুলছিলেন। কারণটি হচ্ছে ২০০৮ সালে এটিএম শামসুল হুদা কমিশনের নেতৃত্বে যে নির্বাচনটি হয়েছিল সেটিকে বলা হয় এযাবৎকালের অন্যতম একটি ফেয়ার ইলেকশন, অর্থাৎ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ছিল সেটি। কিন্তু বিএনপি সেই নির্বাচন নিয়ে বরাবরই প্রশ্ন তোলার চেষ্টা করেছিল, কারণ তারা সেই নির্বাচনে মাত্র সিট পেয়েছিল ৩০টি। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ২৩০টি আসন লাভ করেছিল। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, ২০১৪, ১৮ কিংবা ২৪ নির্বাচন নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে বা আছে, ২০০৮-এর নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এখন, অর্থাৎ ২০২৪ সালের ৫ই আগস্টের সরকার পতনের পরে বা শেখ হাসিনার সরকারকে উৎখাতের পরে বিএনপির কোনো নেতা একাধিকবার বলেছেন ২০০৮-এর নির্বাচনও এক ধরনের কারসাজির নির্বাচন ছিল, সেখানে নাকি বিএনপিকে কৌশল করে হারানো হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এরকম একটি বক্তব্য দিয়েছেন। আর একজন বিএনপির খুব সিনিয়র নেতা দুলু, তিনিও একই অভিযোগ করেছেন। সাম্প্রতিক এরকম আরও কিছু কথা ২০০৮-এর নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে কেউ বলা শুরু করেছিলেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম কিছু পোস্ট দেখা গেছে। এটিএম শামসুল হুদা আজকে মারা যাওয়ার পরে তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে জানিয়েছেন, যখন থেকে ২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা শুরু হয় এবং কথায় কথায় যেভাবে চারদিকে মব ভায়োলেন্স চলছিল, এরপর থেকে এটিএম শামসুল হুদার মধ্যেও এক ধরনের আতঙ্ক কাজ করছিল। এবং আপনারা জানেন, এটিএম শামসুল হুদা শুধু যে নির্বাচন কমিশনার ছিলেন তা নয়, তিনি পাকিস্তান আমল থেকে শুরু করে এই বাংলাদেশ আমলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন। সচিব ছিলেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও তিনি যুক্ত ছিলেন। এমনকি মিডিয়াতেও তিনি অনেক দল নিরপেক্ষ মন্তব্য, মতামত কিংবা বিশ্লেষণ বিভিন্ন সময় দিয়েছেন, যেগুলো ছাপা হয়েছে। এটিএম শামসুল হুদার পারিবারিক ওই সূত্র আমাকে জানায়, আওয়ামী লীগ সরকার পতনের বিষয়ে তার এক ধরনের মৌন সমর্থন বা সম্মতি থাকলেও ৫ই আগস্টের পর থেকে দেশে যেভাবে মব ভায়োলেন্স শুরু হয়েছে সেটি নিয়ে তিনি মাঝে মধ্যেই তার উদ্বেগের কথা জানাতেন, আলাপ আলোচনা করতেন ঘরের মধ্যে, এবং কোনো আত্মীয় স্বজন বাসায় গেলে তাদের সঙ্গে তিনি আলাপ করতেন, আড্ডায় এই উদ্বেগের কথা তিনি মাঝে মধ্যে প্রকাশ করতেন। তিনি বিভিন্ন ফোরামে গিয়েও কথা বলতেন। এই যে হাঙ্গার প্রজেক্টের বদিউল আলম মজুমদার কিংবা সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য অথবা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইফতেখারুজ্জামানের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল। শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন ধরনের ফোরামে গিয়েছেন, তিনি কথা বলেছেন, তার মত প্রকাশ করেছেন। কিন্তু ৫ই আগস্টের পর থেকে
দেশের পরিস্থিতি তাকে এতটাই উদ্বিগ্ন করে তুলেছিল যে তিনি কোথাও কোনো ধরনের মতামত কিংবা মন্তব্য দিতে রাজি হননি। কোনো কোনো গণমাধ্যমের পক্ষ থেকেও তাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য কিংবা মতামত লেখার জন্য, মতামত প্রকাশ করার জন্য। তিনি মুখ বন্ধ করে রেখেছিলেন, কথা বলেননি, বলবেন না বলে তাদেরকে জানিয়ে দিয়েছেন। কখনো তিনি অসুস্থতার কথা বলেছেন, কখনো তিনি ব্যক্তিগত বিভিন্ন কারণ দেখিয়েছেন। এবং এত বড় মাপের একজন ব্যক্তি, তিনি কিভাবে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে। সর্বশেষ তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন বলে তার পারিবারিক ওই সূত্র আমাকে জানায়। সেটি হচ্ছে যেদিন KM নুরুল হুদাকে আটক করা হয়, মব ভায়োলেন্সের মধ্য দিয়ে জুতাপেটা করা হয়, গলায় জুতার মালা পরানো হয়, সেদিন তিনি খুবই মুষড়ে পড়েছিলেন। এর মধ্যেই তিনি এতটাই নিজেকে অসহায় বা অসুস্থ বোধ করেন, তিনি ঘরের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন। বাসায় তার চিকিৎসা চলছিল চিকিৎসকের তত্ত্বাবধানে। এর মাঝেই আবার যখন হাবিবুল আউয়ালের উপরে আদালতে থুতু মারার ঘটনা দেখেন এবং এর পরপরই বিএনপির কোনো কোনো নেতার পক্ষ থেকে 2008-এর নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন তোলা হয়, তিনি আরও চরমভাবে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন এবং তিনি রীতিমতো আতঙ্কিত বা শঙ্কিত ছিলেন তার বাসায় বা তার উপর কখন এই মব ভায়োলেন্স অ্যাটাক করে। এটি তিনি এক ধরনের ভীত সন্ত্রস্ত হয়েছিলেন অসুস্থ অবস্থায়ও। এখন বুঝতে পারেন তার মতো একজন ব্যক্তি যদি এই অবস্থায় উপনীত হন, তখন এই বয়সের 83 বছর বয়সের একজন মানুষ, মাত্র 5 দিন পরেই তার জন্মদিন হওয়ার কথা ছিল, তিনি সেই জন্মদিন পালন করতে পারেননি। তিনি শেষ সময়টাতে এই মবের আতঙ্কে সময় গুনেছেন, দিন গুনেছেন। অবশেষে তিনি এই মবের ভয়ে এখন পৃথিবী ত্যাগ করলেন। অবশ্য এটি বলাই যায় তিনি সম্মানটুকু নিয়ে চলে যেতে পেরেছেন, কারণ যে কোনো সময় তার বাড়িতেও তার উপরেও এই ডক্টর ইউনূসের মব ভায়োলেন্স হামলে পড়তে পারত। এই আশঙ্কা যেমন তার ছিল, ভয় উদ্বেগ তার যেমন ছিল, আমরাও বলতে পারি যে কোনো সময় তার উপরেও ঘটতে পারত। সেখান থেকে অন্ততপক্ষে তিনি রক্ষা পেলেন। যারা এটিএম শামসুল হুদার ঘনিষ্ঠ ছিলেন তারা অনেকেই এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছেন কিংবা বাইরে থেকেও এই সরকারকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সহায়তা করছেন, সমর্থন দিচ্ছেন, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে তৎপরতা চালাচ্ছেন। তারা কি এই প্রশ্নের জবাবটি দিবেন? কেন এই মবের ভয়ের কারণে এটিএম শামসুল হুদাকে আমরা হারালাম? ধন্যবাদ সবাইকে।